গল্পের শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের তীরে এক লোক ও তার ছেলে বেশ কয়েক ঘন্টা ধরে মাছ ধরার জন্য বসেছিল, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও তাদের হাতে একটা মাছও আসেনি। এতে বিরক্ত হয়ে বাবা ও ছেলে সেখান থেকে চলে যেতে শুরু করল, কিন্তু ঠিক তখনই ছেলের বড়শিতে কিছু একটা আটকে গেল, যা দেখে বাবা তাকে সাহায্য করতে গিয়ে মাছের বড়শিটি জোরে টান দিলেন। কিন্তু বড়শিতে আটকে থাকা জিনিসটি কোনো মাছ ছিল না, বরং একটি গরুর কাটা মাথা ছিল। তারা দুজনেই সেই মাথা দেখে অবাক হয়ে গেল এবং বুঝতেই পারছিল না যে আসলে গরুর মাথা পানিতে কি করছে। ইতিমধ্যে যখনই সেই লোক সমুদ্রের দিকে নিজের নজর ফেরালো, সে দেখল সমুদ্রে অনেক প্রাণী পানির ওপরে মরে পড়ে আছে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই একটি সাধারণ শার্কের চেয়ে 5 গুণ বড় একটি শার্ক তাদের ওপর দিয়ে লাফ দিয়ে পানি থেকে বেরিয়ে আসে এবং মানুষের বসবাসের জায়গায় এগোতে লাগলো। কিন্তু শার্কদের বেঁচে থাকার জন্য তীব্র স্রোতসম্পন্ন পানির প্রয়োজন হয়। তাহলে এই শার্ক পানি ছাড়া মাটিতে বেঁচে আছে কিভাবে? এই অদ্ভুত ঘটনার সত্যতা জানার জন্য আমাদের 3 দিন পেছনে ফিরে যেতে হবে, যেখানে শহরের কোলাহল থেকে দূরে পানির নিচে একটি সিক্রেট রিচার্জ ল্যাবে কাজ চলছিল। সেখানে রিচার্জ ল্যাবের মালিক মিস্টার সেন তার বিশেষ গবেষক ও বড় বড় ব্যবসায়ীদের সাথে উপস্থিত ছিল। সেন তাদের বলে যে সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার ক্যান্সার পেশেন্ট ডায়াগনোজ হয়, যাদের সঠিক চিকিৎসা আজও বিজ্ঞানের কাছে নেই, কিন্তু তাদের কাছে এমন একটি পথ আছে যা এই অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। এখন সেই রিসার্চ ল্যাবে ঠিক মাঝখানে একটি বিশাল ট্যাঙ্ক ছিল, যাতে একটি ভয়াবহ শার্ক সাঁতার কাটছিল, যার উপর সেন এক্সপেরিমেন্ট করিয়েছিল। সেনের দাবি ছিল যে শার্কের শরীরে অ্যান্টি ক্যান্সার উপাদান পাওয়া যায় এবং সে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই শার্ককে আরও শক্তিশালী বানাবে, যাতে ক্যান্সারের স্থায়ী চিকিৎসা খুঁজে পাওয়া যায়। আর এসব শুনে সেখানে উপস্থিত লোকজন সেনের কথায় বেশ খুশি হয়। এখন সেন তাদের সবাইকে শার্ক দেখানোর জন্য একজন বিখ্যাত শার্ক স্পেশালিস্ট শংকে ডাকে, যে তখন রিচার্জ ল্যাবের এক কোণে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখন পেন নামের এক কর্মচারী তাকে জাগিয়ে সবার কাছে যেতে বলে, কিন্তু শং প্রচুর মদ খেয়েছিল, তাই তার শরীর থেকে আসা তীব্র গন্ধের কারণে রিচার্জ ল্যাবে দাঁড়িয়ে থাকা লোকজন মুখ কুচকাতে শুরু করলো। কিন্তু যেমনই সে কথা বলা শুরু করলো, সবাই অবাক হয়ে গেল, কারণ শং ও শার্ক সম্পর্কে এমন সব তথ্য জানত যা কেউ কল্পনাও করতে পারত না। তো এখন সবকিছু জানানোর পর শনও একটি মাছ ট্যাঙ্কের উপর রাখল, যার পরের মুহূর্তেই সেই দানবীয় শার্ক তার ভয়াবহ চোয়াল দিয়ে সেই মাছটিকে কামড়ে ধরল। সেই শার্ক এত বড় ছিল যে কোনো মানুষকে চোখের পলকে গিলে ফেলতে পারত, যা দেখেই সবাই বেশ ভয় পেয়ে যায়। এখন সবার চলে যাওয়ার পর সেন আর সময় নষ্ট না করে এক্সপেরিমেন্টের 3য় ফেজ শুরু করার সিদ্ধান্ত নেয়। সেই সময় তার মেয়ে মিসি তাকে থামিয়ে দিয়ে বোঝালো যে এখনও আগের বায়োপসি রিপোর্ট আসেনি, তাই পরবর্তী পদক্ষেপ নেওয়া বেশ বিপজ্জনক হতে পারে। কিন্তু এটি শুনেও সেন তার সিদ্ধান্ত বদলালো না, কারণ সে দ্রুত ধনী হতে চেয়েছিল। তাই সে রিসার্চারকে 3rd ফেজের ইনজেকশন শার্কের শরীরে পুশ করতে বলে এবং রিসার্চার একটি মেশিনের সাহায্যে এই কাজ সম্পন্ন করে, যা প্রথমেই শার্ককে অজ্ঞান করলো এবং তারপর তার ভেতরে নতুন জিন ইনজেক্ট করে দিল। এখন ফেজ 3 সফল হওয়ায় স্যান ও বাকি রিসার্চারদের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু আফসোস যে এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ কিছুক্ষণ পর যখন মিসি একা রিপোর্ট চেক করছিল, তখনই সে ট্যাঙ্কের গ্লাস থেকে কোনো ভারী জিনিসের ধাক্কার শব্দ শুনতে পেল। সে ঘাবড়ে গিয়ে গ্লাসের দিকে তাকাতে লাগলো, কিন্তু সেখানে নীরবতা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তখনই তার মেয়ে হিউ সেখানে পৌঁছলো, যাকে দেখে স্যান তাকে নিয়ে নিজের সাথে খেলার জন্য বাইরে চলে গেল। ল্যাবে এখন অন্য একজন রিসার্চার বাকি ছিল, যে বেশ শান্তিতে নিজের মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। কিন্তু তখনই হঠাৎ পুরো রিচার্জ ল্যাবে বিপদ সংকেত বেজে উঠল, যা শুনে যখন রিসার্চার ভয় পেয়ে সিস্টেম চেক করলো, তখন জানতে পারি যে শার্কের হার্ট রেট দ্রুত নিচে নামছে। তখন আওয়াজ শুনে বাকি রিসার্চাররাও সেখানে ছুটে এলো, যেখানে সবাই অবাক ও দুশ্চিন্তা ছিল যে আসলে এসব কি হচ্ছে। এরই মাঝে পানির নিচে হঠাৎ অস্থিরতা বেড়ে গেল, যা দেখে সবার নজর ট্যাঙ্কের উপর স্থির ছিল। সেই শার্ক হঠাৎ পানি থেকে বেরিয়ে একজন রিসার্চারকে তার চোয়ালে আটকে ফেলল এবং তাকে নিয়ে সরাসরি পানির নিচে চলে গেল। আর এতে পুরো রিসার্চ ল্যাবে হুড়োহুড়ি পড়ে গেল। তখনই লোকজন গ্লাসের দিকে তাকালো, যেখানে শার্ক ও রিসার্চারের অনেক রক্ত ছিল এবং শার্ক সবাইকে তাকিয়ে দেখছিল। তখন ইমার্জেন্সিতে শংকে আবারও ডাকা হয়, যে শার্কের এই অদ্ভুত আচরণ দেখে সাথে সাথেই বুঝতে পারলো যে এসব রিসার্চারদের ভুল এক্সপেরিমেন্টের ফল। এরই মাঝে মিসি ট্র্যাকিং ডিভাইস চেক করলো এবং সে জানতে পারলো যে সেই শার্ক প্রেগন্যান্ট ছিল, যা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ সেটি একটি মেল শার্ক ছিল। কিন্তু মিসি জানলো যে এটি একটি ইউনিসেলুলার প্রেগন্যান্সি, যা শুধু তাদের বিপজ্জনক এক্সপেরিমেন্টের কারণেই সম্ভব হয়েছে। এখন এসবের কারণে রিচার্জ ল্যাবের ভেতরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু তখনই সেই শার্ক ট্যাঙ্কের গ্লাসে তার পুরো শক্তি দিয়ে ধাক্কা মারতে শুরু করলো। সেই সময় শুরুতে তো সবারই এটাই মনে হচ্ছিল যে গ্লাস বুলেট প্রুফ হওয়ার কারণে শার্ক সেটি ভাঙতে পারবে না, কিন্তু সেই শার্কের দ্বিতীয় ধাক্কাতেই গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যা টুকরো অনেক রিসার্চারের গায়ে লাগার কারণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হলো। আর এখন রিচার্জ ল্যাব পানিতে তলিয়ে নিচে যেতে শুরু করলো, যার ফলে অনেকেই চোখের পলকে ডুবে গেল এবং যারা বেঁচে ছিল তারা ভয়ে চিৎকার করছিল। কিন্তু তখনই সঙ্গ সবাইকে থামিয়ে দিল। সে সবাইকে জানালো যে মৃত্যু তাদের পায়ের নিচেই সাঁতার কাটছে, যা তাদের আওয়াজ শুনে তাদের কাছে চলে আসবে, তাই যত দ্রুত সম্ভব কোনো উঁচু জায়গায় উঠে যান। তখন তার কথা শুনে সবাই ভয়ে শান্তভাবে পানিতে ভাসমান জিনিসের উপর উঠতে লাগলো, কিন্তু তখনই একজন মহিলার ভারসাম্য বিগড়ে গেল এবং সে সরাসরি সেই গভীর পানিতে পড়ে গেল।
তখন সঙ্গীর সাথে সাথে তাকে নিজের উপর উঠে আসতে বলল, কিন্তু সে আতঙ্কে সেখান থেকে বের হতেই পারল না। আর এই সুযোগ কাজে লাগিয়ে শার্ক থেকে তার চোয়ালে কামড়ে ধরে নির্মমভাবে তার প্রাণ কেড়ে নিল। তখন এই ভয়াবহ দৃশ্য দেখে সঙ্গী নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নামলো এবং ট্রাঙ্কুলাইজার গানের দিকে এগোতে লাগলো, যাতে শার্ককে অজ্ঞান করে বাকি সবার প্রাণ বাঁচানো যায়। আর সেই সময় সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস যেন আটকে ছিল। এখন সঙ্গীও গানের কাছে পৌঁছানোর পর দেখলো গানটি একটি কাচের বক্সের ভেতর বন্দী। তখন সঙ্গীও সেটি ভাঙার চেষ্টা করলো, কিন্তু সেই কাচ এত মজবুত ছিল যে সহজে ভাঙার নামই নিচ্ছিল না। ওদিকে শার্ক সঙ্গীর উপস্থিতি টের পেয়ে দ্রুত তার দিকে এগোতে লাগলো, কিন্তু ঠিক সময় সঙ্গী পুরো শক্তি দিয়ে কাজ ভাঙলো এবং গানটি বের করে একপাশে সরে গিয়ে নিজেকে রক্ষা করল। এরই মাঝে তার বন্ধু পেন তাকে সাহায্যের জন্য পানিতে একটি দড়ি ছুড়ে দিল, যা ধরে সঙ্গীও উপরে উঠে আসো। কিন্তু তখনই হঠাৎ পেন নিজে পানিতে পড়ে গেল, যার দিকে শার্ক এগোতে থাকলো, যা দেখে সঙ্গীও সাথে সাথে শার্ককে অজ্ঞান করার চেষ্টা করল। কিন্তু পানির ঢেউয়ের কারণে তার নিশানা বারবার ভুল হচ্ছিল। তখন পেনকে বাঁচানোর জন্য সঙ্গীও সেই গানটি নিয়ে শার্কের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং শার্ককে অজ্ঞান করে দিল। এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সঙ্গীও জানত যে এই শান্তি শুধু মুহূর্তের জন্য, কারণ সেই শার্ক যে কোনো সময় জ্ঞান ফিরে পেতে পারত এবং এবার যদি সে জেগে ওঠে তবে কারো পক্ষে বেঁচে থাকা অসম্ভব হবে। তাই সে সময় নষ্ট না করে সবাইকে সাথে সাথে সেখান থেকে বের করতে শুরু করলো। সেই সময় দুর্ভাগ্যবশত একজন মহিলার হাতে আঘাত লাগলো, যেখান থেকে অনবরত রক্ত বের হচ্ছিল এবং সেই তাজা রক্তের গন্ধে অজ্ঞান শার্ক আবারও তার জ্ঞান ফিরে পেল। আর যখনই লোকজন বুঝতে পারল যে শার্ক জেগে উঠেছে, তখন সেখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তখন সঙ্গীও সবাইকে বাঁচানোর জন্য বাইরে পাঠাতে লাগলো। এরই মধ্যে স্যাম নামের একজন ব্যক্তি নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্য আরেকজন লোককে শার্কের দিকে ঠেলে দিল, যাকে নিজের চোয়ালে কামড়ে ধরে শার্ক পানির নিচে টেনে নিয়ে গেল এবং বাকিরা কোনোভাবে রিচার্জ ল্যাব থেকে বাইরে বেরিয়ে গেল। এখন বাইরের মুক্ত বাতাসে সবার হিসাবে বিপদ কেটে গেছে, কিন্তু তারা এই ব্যাপারে পুরোপুরি অবগত ছিল যে তাদের সাথে আরও খারাপ কিছু হতে চলেছে। তখন মিস ই স্যামের উপর রাগ করতে লাগলো, কিন্তু স্যাম নির্লজ্জের মতো জবাব দিল যে তুমি যদি আমার জায়গায় হতে তবে কি করতে। আর মিস ইর কাছে এর কোনো জবাব ছিল না এবং সে চুপ হয়ে গেল। কিন্তু তখনই তাদের নজর মাটিতে পড়ল, যেখানে একটি দীর্ঘ ও গভীর গর্ত তৈরি হয়েছিল। সেই গর্ত সাধারণ কোনো প্রাণীর নয়, বরং কোনো দানবীয় জিনিসের বুকে ভর দিয়ে চলার চিহ্ন ছিল। তাই সঙ্গীও তাদের না থেমে সামনে এগিয়ে যেতে বলল। তখন সঙ্গীর কথা শুনে সবাই সামনে এগোতে লাগলো। অন্যদিকে মাসুমিও একটি পার্কে মজা করে দোলনা চড়ছিল এবং সেই ব্যাপারে পুরোপুরি বেখবর ছিল যে মৃত্যু তার মাথার ওপর ঘুরপাক খাচ্ছে। তখনই সেই দানবীয় শার্ক মাটিতে বুকে ভর দিয়ে সেখানে পৌঁছালো এবং ইউ এর ওপর আক্রমণ করল। কিন্তু ভাগ্যক্রমে শার্ক সরাসরি দোলনার সাথে ধাক্কা খেল, যার ফলে দোলনা তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু ইউ এর প্রাণ বেঁচে গেল। এখন ভয়ে সেই বাচ্চাটি কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগলো এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি স্লাইডের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু সেই শক্তিশালী শার্ক স্লাইডকেও ধাক্কা মেরে ভেঙে দিল। তবে ঠিক সেই সময় মিস ই সেখানে পৌঁছালো এবং নিজের বোনকে এই অবস্থায় দেখে নিরুপায় হয়ে গেল। সেই সময় শার্ক ইউইকে নিজের আহার বানাতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সং মাঝখানে ঝাঁপিয়ে পড়ল এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ইউইকে মৃত্যুর মুখ থেকে বের করে নিয়ে এলো। এই শার্ক এখনও তাদের পিছু নিচ্ছিল। এখন তারা তাদের পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। এমন সময় সামনে তারা পেন ও বাকি বেঁচে থাকা লোকজনকে দেখতে পেল। সং দূর থেকেই তাদের পালানোর ইশারা করলো, কিন্তু তারা কিছুই বুঝতে পারল না। যখন তারা দেখল সেই শার্ক শুধু মাটিতেই চলে না, বরং মাটির নিচেও কোনো প্রাণীর মতো সামনে এগোতে, এই দৃশ্য দেখে সবার আত্মা কেঁপে উঠল এবং তারা সবাই একসাথে দৌড়াতে লাগলো। তাদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কেউ থামার সাহস করতে পারছিল না, কারণ তারা জানতো যে থামার মানে চিরতরে ঘুমিয়ে যাওয়া। তখনই দৌড়াদৌড়ির মাঝে শার্ক তার চোয়ালে কামড়ে ধরল এবং অন্য আরেকজন লোক খারাপভাবে জখম হয়ে পড়ে গেল। তখন সঙ্গীও তার বন্ধুকে বাঁচানোর জন্য পেছনে ফিরল এবং শার্কের সাথে লড়াই করতে লাগলো, কিন্তু সেই নির্দয় প্রাণী তাকে নিজের সাথে গভীরতায় টেনে নিয়ে গেল এবং সেই চেষ্টায় অন্য লোকটিও খারাপভাবে জখম হলো। তখন সঙ্গীও সব মানুষকে একটি নিরাপদ জায়গায় জড়ো করলো, কিন্তু সে জানতো যে সেখানে বেশিক্ষণ থামা তাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, কারণ সেই শার্ক এখনো একটি ছায়ার মতো তাদের পেছনে লেগেছিল। এখন কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে তারা সবাই একটি বিশাল ওয়াটারফলের কাছে পৌঁছালো, যেখানে মৃত্যু ও জীবনের ফায়সালা হওয়া বাকি ছিল। তখন সবাইকে বাঁচানোর জন্য সঙ্গে বড় ঝুঁকি নিল এবং শার্কের নজর নিজের দিকে সরিয়ে তাকে নিজের পেছনে লাগিয়ে নিল। একটি চালাক চাল চেলে সে শার্কে ফাঁকি দিল এবং তাকে ওয়াটারফল থেকে নিচে ফেলে দিল। কিন্তু এই চক্রে সে নিজেও কিনারে মৃত্যু ও জীবনের মাঝে ঝুলে রইল। তখন পেন ও মিসির সাথে সাথে তার হাত ধরলো এবং তাকে উপরে টেনে তুলল। আর তারপর সময় নষ্ট না করে তারা সবাই আবারও দৌড়াতে লাগলো। আর অনেক দূরে যাওয়ার পর সবাই যখন ক্লান্তিতে ভেঙে পড়লো, তখন তারা এক জায়গায় থেমে দম নেওয়ার কথা ভাবলো। রেস্ট নেওয়ার সময় সঙ্গীও রাগের মাথায় তাদের কাছে জানতে চাইল যে আসলে তারা সেই শার্কের সাথে এমন কি করেছে যে সে এমন মনস্টার বা দানব হয়ে গেছে, যার উত্তরে প্রথমে স্যাম এটিকে সিক্রেট বলে এড়িয়ে যেতে চাইল। কিন্তু যখন সঙ্গীও তাদের সেখানে একা খেলে যাওয়ার হুমকি দিল, তখন মিসি পুরো সত্য উগরে দিল। সে জানাল যে তারা শার্কের উপর অনেক এক্সপেরিমেন্ট করেছিল, যাতে তার ভেতরে আলাদা আলাদা প্রাণী ডিএনএ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কিছু ডিএনএ শার্কের ডিএনএর সাথে পুরোপুরি মিলে গিয়েছিল এবং এই কারণেই সে মাটিতে বুকে ভর দিয়ে চলতে এবং মাটির নিচে কোনো মাছের মতো সাঁতার কাটতে সক্ষম হয়েছিল। তারা এইসব বড় অসুখের চিকিৎসা খোঁজার জন্য করছিল, কিন্তু এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই যে শার্ক শুধু তাদেরই পিছু নিচ্ছে কেন? তখন স্যাম বলল যে এসব সেই জখম হওয়া লোকটির কারণে হচ্ছে, কারণ তার রক্তের গন্ধ শার্ককে তাদের কাছে টেনে আনছে। এটি শোনা মাত্রই স্যাম নির্লজ্জতার সীমা অতিক্রম করে বলল যে তাদের সেই লোকটিকে শার্কের হাতে তুলে দেওয়া উচিত, যাতে বাকি সবার প্রাণ বেঁচে যায়। তখন সঙ্গীও রাগের মাথায় তাকে চুপ করিয়ে দিল ঠিকই, কিন্তু তখনই তারা বুঝতে পারলো যে মৃত্যু তাদের দরজায় পৌঁছে গেছে। সেই ভয়াবহ শার্ক তাদের আশেপাশেই কোথাও ছিল, তাই সবার অবস্থা আবারও খারাপ হয়ে গেল। সেই দানবীয় শার্ক সবার সামনে সেই জখম লোকটিকে নিজের লক্ষ্য বানিয়ে নিল, যা দেখে বেঁচে থাকা লোকজন নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে
পালাতে লাগলো, কিন্তু পালানোর সময় স্যামের পায়ে চোট লাগলো এবং সে যন্ত্রণায় সেখানেই থমকে গেল। সেই সময় শার্ক ঠিক তার পেছনে ছিল, কিন্তু মাসুম ইউয়ে তার উপর দয়া হলো এবং সে তাকে তোলার জন্য পেছনে ফিরল। কিন্তু সেই নিচ লোকটা নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই বাচ্চাটাকেই শার্কের সামনে ঠেলে দিল। যদিও শার্ক দ্রুত ইউয়ের দিকে এগোচ্ছিল, কিন্তু সে ইউয়ের কিছু না করে সরাসরি স্যামের ওপর হামলা করলো, কারণ সে স্যামের তাজা রক্তের গন্ধ বেশি দ্রুত পাচ্ছিল, যার ফলে মুহূর্তের মধ্যেই স্যামের খেলা শেষ হয়ে গেল। কিন্তু শার্কের ক্ষুধা এখনো মেটেনি এবং সে এখন আবারও ইউয়ের দিকে এগোতে লাগলো। এখন সেই বাচ্চাটি সাহায্যের জন্য চিৎকার করছিল। এমন সময় সেখানে মিস্টার সেন তার গার্ডদের সাথে এসে পৌঁছালো। সেই গার্ডরা সময় নষ্ট না করে শার্কের উপর পায় করে দিল, যাতে বিরক্ত হয়ে সেই জানোয়ারটি সেখান থেকে পেছনে সরে গেল। তারপর সঙ্গীও সুযোগ দেখি গ্রেনেড লঞ্চার দিয়ে শার্কের উপর আঘাত করলো, যা সরাসরি তার শরীরে লাগলো। কিন্তু যেমনই সে দ্বিতীয় আঘাত করতে যাবে, সেন তাকে থামিয়ে দিল এবং সেই শার্ক পানিতে অদৃশ্য হয়ে গেল। এতে সঙ্গীও রাগ এখন সপ্তম আকাশে ছিল। সে সেনকে জিজ্ঞেস করলো যে সে কেন সেই জন্তুকে বাঁচাল। তখন সেন নির্লজ্জের মতো জবাব দিল যে এই শার্ক তাদের কোম্পানির আসল ধাম এবং এটি যদি মরে যায় তবে তাদের পুরো ভ্যালু শেষ হয়ে যাবে। এটি শুনে আগে চিৎকার করে শঙ্কে মনে করিয়ে দিল যে শার্ক কতজনের প্রাণ নিয়েছে, কিন্তু সেন সেই সব মানুষের তোয়াক্কা না করে বলল যে এই ডিএনএ থেকে লাখ লাখ মানুষের চিকিৎসা সম্ভব। এখন সেন শঙ্কে শার্ক ধরার অফার দিল, কিন্তু যখন সে এমনটা করতে মানা করলো তখন সেন অন্য একজন সার্ভাইভারকে গুলি করে মেরে ফেললো এবং পরবর্তী লক্ষ্য মিসিয়ের দিকে তাক করলো। সঙ্গীত আছে এখন কোনো পথ ছিল না, কারণ সে এবং মিসি ছোটবেলার বন্ধু ছিল। তখন বাধ্য হয়ে তারা সবাই বোট নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়লো, যেখানে পানি পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। শার্ক এখন আগের চেয়ে বেশি স্ট্রং বা শক্তিশালী হচ্ছিল এবং তার বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য শিকারের প্রয়োজন ছিল। তখন এরই মাঝে মিসি কম্পিউটারে মনিটর করতে করতে প্রকাশ করলো যে শার্ক দ্রুত শহরের দিকে এগুচ্ছে, যা শুনে সং গভীর চিন্তায় ডুবে গেল। এদিকে এখন প্রেজেন্টে শার্ক সমুদ্র থেকে বেরিয়ে রোডে চলে এসে এবং শহরের ধ্বংসলীলা চালাচ্ছে আর লোকজন প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাচ্ছে। তখন শার্ক একটি বাচ্চাকে নিজের আহার বানাতে যাচ্ছিল, এমন সময় সে হঠাৎ থেমে গেল। আসলে মিসি ট্র্যাকারের মাধ্যমে শার্ককে কিছুক্ষণের জন্য কন্ট্রোল করে তাকে শহর থেকে দূরে আবারও সমুদ্রের দিকে ডেকে নিয়েছিল। তার সেখানে পৌঁছানোর সাথে সাথেই পেন একটি মাছ দড়িতে বেঁধে পানিতে ফেলে, কিন্তু তারা এই ব্যাপারে বেখবর ছিল যে শার্ক এখন বোটের চেয়ে অনেক বেশি বিশাল হয়ে গেছে এবং সেই শার্ক দড়ি ধরে উল্টো বোটকেই ডাঙার দিকে টেনে নিল। তখন ঝটকার কারণে সঙ্গীও নিচে পড়ে গেল এবং সেই শার্ক বোট সহ বাকি সবাইকে একটি গভীর গুহার ভেতরে টেনে নিয়ে গেল। অন্যদিকে যখন স্যান জানতে পারলো যে শার্ক তাদের নজর থেকে উধাও হয়ে গেছে, তখন সে সাথে সাথে তার গার্ডদের তাকে খোঁজার জন্য বের হওয়ার নির্দেশ দিল। এদিকে গুহার ভেতরে মিসি ভয়ে কুকড়ে ছিল। সে বারবার সঙ্গীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু তার সাথে যোগাযোগ হচ্ছিল না। তখনই সে তার সেই কম্পিউটার পেল, যা দিয়ে সে শার্ককে কন্ট্রোল করছিল, কিন্তু যেমনই সে কম্পিউটার চেক করতে লাগলো তখনই শার্ক ঠিক তার পেছনে গিয়ে পৌঁছাল। এখন মিসি এর উপর হামলা হতে যাচ্ছিল, ঠিক তখনই স্যানের গার্ডরা সেখানে পৌঁছে অন্ধকারের মাঝে ফায়ারিং শুরু করলো এবং সঙ্গীও ঠিক সময় মতো সেখানে পৌঁছে গেল। কিন্তু যখন হাজার হাজার গুলি চালানোর পরও শার্কের উপর কোনো প্রভাব পড়লো না, তখন গার্ডরা তাকে হাই ভোল্টে শক দিল এবং সেই শক শার্ককে অজ্ঞান করে দিল। এটি দেখে সেন সেখানে এলো এবং সেই মনস্টারকে দেখে তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠলো। তারপর যখন সঙ্গীও মিসি সেখান থেকে বের হতে লাগলো, তখন সেন আসল সত্য প্রকাশ করে বলল যে এই শার্ক কোনো ওষুধ বানানোর জন্য নয়, বরং একটি বায়োপন হিসেবে বিক্রি করা হবে, কারণ তাতে মুনাফা অনেক বেশি হবে। আর সেনের এই লোভ দেখে তারা দুজনই অবাক হয়ে গেল যে একজন মানুষ টাকার জন্য এতটা কিভাবে নামতে পারে। এখন সেনের কথা শুনে সাঙ্গিও মিসি বুঝতে পারলো যে তারা কোনো ডাক্তারের সামনে নয়, বরং একজন জানোয়ারের সামনে দাঁড়িয়ে আছে। তাই এখন সেন তাদের দুজনকে খতম করতে যাচ্ছিল, এমন সময় ভাগ্য মোড় নিল। সেই অজ্ঞান শার্ক হঠাৎ তার চোখ খুললো এবং এক ঝটকায় সেনকে গিলে ফেলে চিরতরের খেলা শেষ করে দিল। তখন এই ভয়াবহ দৃশ্য দেখে সেখানে উপস্থিত গার্ড ও বাকি লোকজন ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো, যাদের সাথে সাথে সাঙ্গিও মিসিও নিজের প্রাণ বাঁচানোর জন্য গুহার গভীরে চলে গেল। তখনই গার্ডরা সেখানে ধোয়ার বোমা ছুড়লো যাতে শার্কের নজর ঘোরানো যায়, কিন্তু এতে সেই জানোয়ারের কাজ আরো সহজ হয়ে গেল, কারণ সেই ধোয়ার অন্ধকারে শার্ক একে একে সবাইকে শিকার করতে লাগলো। এরপর যখন সেখানে শুধু একজন শেষ গার্ড বাকি ছিল, পরের মুহূর্তেই সেও সেই ভয়াবহ শার্কের শিকার হলো। অর্থাৎ এখন শুধু সং আর মিসি বাকি ছিল এবং মৃত্যু তাদের ঠিক পেছনে দাঁড়িয়েছিল। তখন দৌড়াতে দৌড়াতে সঙ্গীও মিসিকে বলল যে শার্ককে বাইরে থেকে মারা অসম্ভব, তাই একে ভেতর থেকে শেষ করতে হবে এবং এর জন্য সঙ্গীর কাছে একটি নতুন ও অত্যন্ত বিপজ্জনক প্ল্যান ছিল। সে শার্ককে নিজের পেছনে লাগিয়ে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে গ্রেনেড লঞ্চার পড়েছিল এবং সেখান থেকে সরাসরি তার মুখের ভেতরে হামলা করবে। কিন্তু মিসি এই ব্যাপারে মোটেও রাজি ছিল না, কারণ এতে সঙ্গীর প্রাণ যাওয়ার পুরো ঝুঁকি ছিল। কিন্তু সন্ত আর যে এছাড়া অন্য কোনো পথ বাকি নেই, সে মিসিকে নিরাপদ জায়গায় পাঠিয়ে কম্পিউটারের মাধ্যমে শার্ককে নিজের পেছনে লাগিয়ে নিল। এই দৌড়াদৌড়ির মাঝে ট্র্যাকারওয়ালা কম্পিউটারটি সঙ্গীর হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু ভাগ্যক্রমে সে গ্রেনেড লঞ্চারটি পেয়ে গিয়েছিল। তখন সে সাথে সাথে সেটি তুলে নিল, কিন্তু শার্ক এখন তার এত কাছে চলে এসেছে যে নিশানা লাগানো অসম্ভব মনে হচ্ছিল। ঠিক সেই সময় মিসি সেখানে পৌঁছালো এবং সে তার কাছে থাকা ল্যাপটপটি শার্কের দিকে ছুড়ে মারল। আর যখনই শার্ক সেই কম্পিউটার ধরার জন্য তার ভয়াবহ মুখ খুলল, তখনই সং ট্রিগার চাপার চেষ্টা করলো, কিন্তু নিশানে একটু ভুল হয়ে গেল। কিন্তু তখনই পেন সেখানে একটি মাছ নিয়ে এলো এবং সে সেটি পুরো শক্তি দিয়ে শার্কের দিকে ছুড়লো। তখন মাছ দেখে শার্ক আবারও তার চোয়াল খুললো, আর এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য সঙ্গীও অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সঙ্গীও দেরি না করে গ্রেনেড লঞ্চারে গোলা সরাসরি তার মুখের ভেতরে ঢুকিয়ে দিল, যার ফলে একটি ভয়াবহ বিস্ফোরণ এবং সেই জেনেটিক মনস্টার টুকরো টুকরো হয়ে চিরতরের জন্য শেষ হয়ে গেল। এতে চারদিকে মাটি ও ধোঁয়া ছড়িয়ে পড়লো, যার মাঝখানে মিসি ও পেন তাদের বন্ধু সঙ্গকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও নজরে আসছিল না। তারা ভেবেছিল সে শার্কের সাথে মারা গেছে, তাই তারা দুজনেই সেখানে বসে কাঁদতে লাগলো। কিন্তু তখনই ধোয়ার পেছন থেকে একটি ছায়া ফুটে উঠলো, যা ছিল সঙ্গীয়ের, যে জীবিত ও সুস্থ ছিল, যাকে দেখে তাদের দুজনেই খুব খুশি হয় এবং অবশেষে তাদের মনে হলো যে এই ভয়াবহ দুঃস্বপ্ন শেষ হয়েছে। কিন্তু তাদের এই জয় হয়তো মুহূর্তের জন্যই ছিল, কারণ তখনই গুহার একটি অন্ধকার ও জনমানবহীন কোণে হালকা একটু নড়াচড়া অনুভূত হলো। আসলে সেই শার্ক মরার আগেই তার বাচ্চাকে জন্ম দিয়ে দিয়েছিল, তার মানে ছোট বাচ্চাটি বড় হয়ে আবারও ধ্বংসলীলা চালাতে পারে। এই ভয়ঙ্কর মুহূর্তের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। এখন আমার কাজ শেষ, তোমাদের কাজ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা, তো শুরু করে দাও, রিমোট হাতে নাও এবং সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো।